আচ্ছা, আপনারা কি জানেন সিরাজের মৃত্যুর পর তার স্ত্রীকে পাওয়ার জন্য মির্জাফরের ছেলে মিরন কতটা মরিয়া হয়ে উঠেছিল? কিন্তু সিরাজের বেগম মিরনকে যে জবাব দিয়েছিলেন তা ইতিহাসে আজও অমর হয়ে আছে। যে নারী একবার হাতির পিঠে চড়েছে সে কোনোদিন গাধার পিঠে চড়তে পারে না। হ্যাঁ, এটাই ছিল লুৎফুন্নেসা বেগমের জবাব। তিনি শুধু নবাবের বেগম ছিলেন না, তিনি ছিলেন একটি ভেঙে পড়া সাম্রাজ্যের শেষ আলো। এই ভিডিওতে আমরা জানব সিরাজ এবং লুৎফুন্নেসার সেই রাজকীয় প্রেমের গল্প, কিভাবে একজন হিন্দু পরিবারের মেয়ে নবাবের বেগম হয়ে উঠলেন, নবাবের হত্যার সময় লুৎফুন্নেসা কোথায় ছিলেন, নবাবের মৃত্যুর পর মির্জাফরের বিয়ের প্রস্তাব লুৎফুন্নেসা কিভাবে প্রত্যাখ্যান করেছিলেন, জিঞ্জিরা প্রাসাদে বন্দী থাকাকালীন লুৎফুন্নেসার দিনগুলো কেমন ছিল এবং লুৎফুন্নেসার শেষ পরিণতি কেমন ছিল। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন ফিরে যাই 1757 সালের সেই রক্তঝরা দিনগুলোতে। লুৎফুন্নেসা বেগমের নবাবের পরিবারে আসাটা কোনো সাধারণ ঘটনা ছিল না। তৎকালীন ইতিহাসে পাওয়া যায় তার আদি নাম ছিল রাজকুঁয়র। তিনি ছিলেন একজন অতি সাধারণ হিন্দু পরিবারের মেয়ে। তাই ভাগ্যের সন্ধানে তিনি নবাব আলীবর্দী খাঁর প্রাসাদে এসে পৌঁছান। শুরুতে তিনি ছিলেন আলীবর্দী খাঁর বেগম সরফুন্নিসার খাস পরিচারিকা। প্রাসাদের জাঁকজমকের আড়ালে রাজকুঁয়র ছিলেন একদম শান্ত আর মেধাবী মেয়ে। তার কাজ ছিল বেগমকে সাহায্য করা। ঠিক সেই সময়ে তরুণ সিরাজউদ্দৌলা, যিনি ছিলেন নবাব আলীবর্দী খাঁর চোখের মণি, তার নজর পড়ে এই সাধারণ মেয়েটির উপর। কিন্তু কেন? সিরাজের আশেপাশে তো হাজারো রূপসী ছিল, তাহলে রাজকুঁয়রই কেন? আসলে রাজকুঁয়রের রূপের চেয়েও সিরাজকে বেশি মুগ্ধ করেছিল তার শান্ত স্বভাব আর বুদ্ধিমত্তা। সিরাজ যখন রাজকুঁয়রকে নিজের করে পাওয়ার ইচ্ছা পোষণ করলেন, তখন নবাব পরিবারে একটা গুঞ্জন তৈরি হয়েছিল। কিন্তু সিরাজ ছিলেন তার সিদ্ধান্তে অটল। তিনি কেবল তাকে ভালোবাসেননি, বরং তাকে প্রাপ্য মর্যাদা দিতে চেয়েছিলেন। এরপর রাজকুঁয়র ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তাকে নতুন নাম দেওয়া হয় লুৎফুন্নেসা। লুৎ, যার অর্থ হলো অনুগ্রহ বা দয়া, অর্থাৎ তিনি ছিলেন সিরাজের জীবনের এক স্বর্গীয় অনুগ্রহ। অনেকে মনে করেন সিরাজ ছিল খুব বেপরোয়া, কিন্তু লুৎফুন্নেসার আগমনের পর তার চরিত্রে এক বিশাল পরিবর্তন আসে। অনেক ইতিহাসবিদরা বলেন লুৎফুন্নেসা কেবল একজন স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সিরাজের একমাত্র বিশ্বস্ত পরামর্শদাতা। রাজপ্রাসাদের ষড়যন্ত্র, ঘসেটি বেগমের হিংসা আর মির্জাফরের কুচক্রের মাঝে একমাত্র লুৎফুন্নেসাই ছিলেন সিরাজের সেই নিরাপদ আশ্রয়, যেখানে নবাব তার মনের কথা খুলে বলতে পারতেন। সিরাজের অনেক বেগম বা রক্ষিতা থাকলেও মানসিকভাবে লুৎফুন্নেসাই ছিলেন মুর্শিদাবাদের প্রকৃত ক্ষমতার কেন্দ্রবিন্দু। 1757 সালের 23শে জুন সকাল থেকেই পলাশীর আমবাগানে যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছিল। একদিকে রবার্ট ক্লাইভের 3000 সৈন্য আর অন্যদিকে নবাব সিরাজউদ্দৌলার 50,000 সৈন্য। আপাত দৃষ্টিতে সিরাজের জয় ছিল সুনিশ্চিত, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, মির্জাফর, রায়দুল্লভ আর ইয়ার লতিফ, নবাবের 3 প্রধান সেনাপতি, তাদের বিশাল বাহিনী নিয়ে পুতুলের মতো দাঁড়িয়ে রইলেন যুদ্ধক্ষেত্রে। দুপুর নাগাদ হঠাৎ বৃষ্টি নামল। নবাবের কামানের বারুদ ভিজে অকেজে হয়ে গেল, কিন্তু চতুর ইংরেজরা ত্রিপল ব্যবহার করে তাদের বারুদ শুকনো রেখেছিল। ঠিক সেই মুহূর্তে মীরমদন আর মোহনলাল যখন বীর বিক্রমে লড়ছিলেন, তখন মীরমদনের পতন সিরাজকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেয়। অসহায় নবাব শেষবারের মতো মির্জাফরের কাছে গিয়ে নিজের পাগড়িটা তার পায়ের কাছে রাখলেন। বললেন, আমার সম্মান রক্ষা করো মির্জাফর। কিন্তু বিশ্বাসঘাতক মির্জাফর মুখে সাহায্যের আশ্বাস দিলেও গোপনে ক্লাইভকে খবর পাঠিয়েছিলেন, এটাই আক্রমণের শ্রেষ্ঠ সময়, এবার আপনারা আক্রমণ করুন। যুদ্ধক্ষেত্রে পরাজয় নিশ্চিত জেনে নবাব সিরাজউদ্দৌলা ফিরে এলেন মুর্শিদাবাদে। কিন্তু সেখানেও তিনি নিরাপদ ছিলেন না, কারণ নিজের আত্মীয় স্বজন থেকে শুরু করে ঘনিষ্ঠ পরিষদ, সবার চোখে তখন ক্ষমতার লোভ। নবাব বুঝলেন এখন তার পালানো ছাড়া আর কোনো উপায় নেই। এখন কল্পনা করুন সেই দৃশ্য। 1757 সালের 26শে জুন মাঝরাত, গোটা মুর্শিদাবাদ শহর ঘুমাচ্ছে,
কিন্তু নবাবের প্রাসাদে চলছে বিষণ্ণ প্রস্তুতি। যে নবাবের ইশারায় একসময় হাজার হাজার সৈন্য নড়ে উঠত, সেই নবাব আজ চোরের মতো নিজের শহর থেকে পালাচ্ছেন। সাথে আছেন তার প্রিয়তমা পত্নী লুৎফুন্নেসা এবং তাদের 4 বছরের শিশুকন্যা উম্মে জোহরা। লুৎফুন্নেসা জানতেন এই যাত্রা হতে পারে মৃত্যুর পথ, তবুও তিনি নবাবকে একা ছাড়েননি। তিনি হিরে জহরত আর স্বর্ণমুদ্রা একটি পোটলায় বেঁধে নিলেন, যাতে পথে সৈন্য সংগ্রহ করে আবার আক্রমণ চালানো যায়। তারা সাধারণ মানুষের ছদ্মবেশ ধারণ করলেন। নবাব নিজের রাজকীয় পোশাক ছেড়ে সাধারণ কৃষকের মতো ধুতি আর চাদর জড়িয়ে নিলেন। তারা একটি ছোট্ট নৌকো নিয়ে গঙ্গা পাড়ি দিয়ে ভগবানগোলার দিকে রওনা হলেন। উদ্দেশ্য ছিল বিহারে গিয়ে ফরাসি সেনাপতি ডিন লর্ডি লরিস্টন তার সাথে হাত মিলিয়ে আবার বাংলা উদ্ধারের চেষ্টা করা। নৌকোর ভেতরে লুৎফুন্নেসা আর তাদের সন্তান। বাইরে মুষলধারে বৃষ্টি, নদীর স্রোত আর বাতাসের শব্দে নবাবের বুক কাঁপছে। না, নিজের জীবনের ভয় নয়, বরং তার পাশে বসে থাকা লুৎফুন্নেসার নিরাপত্তার কথা ভেবে। টানা 3 দিন 3 রাত তারা ঠিকমতো খাবার পাননি। নবাবের রাজকীয় হাত দুটো দাঁত টানতে টানতে ফুলে গিয়েছিল, কিন্তু নিয়তি ছিল সুদূরপ্রসারী। 4 দিন পর যখন ক্ষুধার্ত নবাব আর ক্লান্ত লুৎফুন্নেসা রাজমহলের কাছে এক নদীর চরে থামলেন সামান্য খিচুড়ি রান্নার জন্য, সেখানেই ঘটে গেল সেই অঘটন। দানাশাহ নামেক এক ফকির, যার কান এক সময় নবাব কেটে ফেলেছিলেন, সে চিনে ফেলেন ছদ্মবেশী সিরাজকে। ব্যাস, সেখানেই ইতি ঘটল বাংলার স্বাধীনতার শেষ আশার। 1757 সালের সেই অভিশপ্ত জুন মাস। সেই দানাশাহ, যাকে সিরাজ আগে কোনো এক কারণে অপমান করেছিলেন, তাই প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে ফকির তৎক্ষণাৎ খবর পাঠিয়ে দিল মির্জাফরের জামাই কাসিম আলীর কাছে। বন্দি নবাবের অপমান ভাবুন তো একবার। কয়েকদিন আগেও যিনি বাংলার সিংহাসনের অসীন ছিলেন, তাকে বন্দি করা হলো সাধারণ চোরের মতো। লুৎফুন্নেসার চোখের সামনেই নবাবের হাত পা বেঁধে ফেলা হলো। নবাবের সব হিরে জহুরত লুট করা হলো। এমনকি লুৎফুন্নেসার গায়ের শেষ গয়নাটিও কেড়ে নিতে দ্বিধা করেনি বিশ্বাসঘাতকরা। মুর্শিদাবাদে যখন তাদের ফিরিয়ে আনা হলো, সিরাজকে কোনো পালকি নয়, বরং খোলা একটি হাতিতে করে চরম অপমানের সাথে পুরো শহর ঘোরানো হলো। বাংলার মানুষ সেদিন চোখের জল ধরে রাখতে পারেননি। মুর্শিদাবাদের জাফরগঞ্জ প্রাসাদের এক অন্ধকার ঘরে সিরাজকে বন্দি রাখা হলো। মির্জাফর তখন সিদ্ধান্ত নিতে পারছিলেন না সিরাজের সাথে কি করবেন, কিন্তু তার ছেলে মিরন, যাকে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ঘাতক বলা হয়, সে ছিল অবিচল। মিরন তার অনুগত মোহাম্মদী বেগকে আদেশ দিল সিরাজকে সরিয়ে দেওয়ার জন্য। সিরাজ বুঝতে পেরেছিলেন তার সময় শেষ। তিনি শুধু চেয়েছিলেন 2 রাকাত নামাজ পড়ার অনুমতি, কিন্তু সেই সুযোগও তাকে দেওয়া হয়নি। মোহাম্মদী বেগ যখন তরবারি নিয়ে ঘরে ঢুকলেন, সিরাজ আর্তনাদ করে বলেছিলেন, আমি কি অন্তত 1 ঘটি পানি পেতে পারি না? আমি কি নামাজ পড়ার সময়ও পাবো না? মোহাম্মদী বেগের প্রথম কোপটি যখন সিরাজের কপালে পড়ল, নবাব শুধু বলেছিলেন, আর নয় মির্জাফর, তোকে অনেক ধন্যবাদ, তুই আমাকে মুক্তি দিলি। লুৎফুন্নেসা তখন পাশের ঘরে বন্দি। সেই নিস্তব্ধ রাতে তিনি হয়তো শুনতে পেয়েছিলেন নবাবের সেই শেষ কণ্ঠস্বর। নবাবের নিথর দেহটি একটি হাতির পিঠে চাপিয়ে পরদিন সারা শহর ঘোরানো হলো। লুৎফুন্নেসা যখন সেই রক্তাক্ত দৃশ্য দেখলেন, তার বুকটা চিৎকারে আকাশ বাতাস যেন কেঁপে উঠেছিল। সেই দিন থেকেই লুৎফুন্নেসার দীর্ঘ ত্যাগের জীবনের শুরু। সিরাজউদ্দৌলার মৃত্যুর পর মির্জাফর নবাবের সিংহাসনে বসলেও তার মনে একটা বড় খুঁতখুঁতানি ছিল। সে জানত মানুষ তাকে মনে প্রাণে ঘৃণা করে, আর সিরাজের স্মৃতি মানুষের মনে চিরস্থায়ী। তাই মির্জাফর এবং তার পুত্র মিরন চেয়েছিলেন লুৎফুন্নেসাকে বিয়ে করে নিজেদের রাজকীয় মর্যাদাকে বৈধতা দিতে। তারা ভেবেছিলেন একজন নিঃস্ব বিধবা নারী হয়তো আশ্রয়ের লোভে এই প্রস্তাব লুফে নেবে। ঢাকার জিঞ্জেরা প্রাসাদে যখন লুৎফুন্নেসা বন্দিনী, পরনে সাদা পোশাক, চোখে হারানো স্বামীর শোক, ঠিক সেই সময় মির্জাফরের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে আসা হয়। মির্জাফর এবং মিরন উভয়ই তাকে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাবটি ছিল অনেকটা এরকম, আপনি কেন এই অন্ধকার প্রকোষ্ঠে জীবন নষ্ট করছেন? আমাদের প্রাসাদে চলুন,
নবাবের বেগম হয়ে সম্মানের সাথে থাকবেন। কিন্তু লুৎফুন্নেসা ছিলেন বাংলার শেষ নবাবের যোগ্য সহধর্মিণী। তার রক্তে তখন বইছিল নবাব আলীবর্দী খাঁর পরিবারের তেজ। তিনি প্রস্তাব শুনে এক মুহূর্তও দ্বিধা করেননি। তিনি দূতকে লক্ষ্য করে যে উত্তর দিয়েছিলেন তা ইতিহাসে আজও অমর হয়ে আছে। যে নারী একবার হাতির পিঠে সাওয়ার হয়েছে সে কোনোদিন গাধার পিঠে চড়তে পারে না। এই একটি বাক্য দিয়ে তিনি মির্জাফরকে বুঝিয়ে দিয়েছিলেন সিরাজউদ্দৌলা ছিলেন হাতি, অর্থাৎ রাজকীয় অভিজাত্যের প্রতীক, আর মির্জাফর হলো গাধা, অর্থাৎ বিশ্বাসঘাতক ও নিচু মনের মানুষ। তিনি পরিষ্কার করে দিয়েছিলেন যে সিরাজের স্মৃতি নিয়ে বন্দিত্ব বরণ করা তার কাছে অনেক বেশি সম্মানের মির্জাফরের মতো বিশ্বাসঘাতকতার রানী হওয়ার চেয়ে। একবার ভাবুন, সেই যুগে একজন অসহায় নারী হয়েও ক্ষমতার সর্বোচ্চ শিখরে যাওয়ার প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন কেবল আত্মসম্মান আর সিরাজের প্রতি ভালোবাসার টানে। মির্জাফর ভেবেছিল অর্থ আর ক্ষমতা দিয়ে লুৎফুন্নেসাকে কেনা যাবে, কিন্তু লুৎফুন্নেসা বুঝিয়ে দিলেন ভালোবাসা আর আদর্শ কেনা যায় না। এই প্রত্যাখ্যান ছিল মির্জাফরের গালে সপাটে চর মারার মতন। জিঞ্জেরা প্রাসাদে লুৎফুন্নেসা এবং তার মেয়েকে অল্প খাবার দিয়ে কষ্ট দেওয়া হতো কেবল এই বিয়ের প্রস্তাবে রাজি করানোর জন্য। মিরন অত্যন্ত নিষ্ঠুর ছিল। সে লুৎফুন্নেসাকে ভয় দেখিয়েছিলেন যে রাজি না হলে তার অবস্থা খারাপ হবে, কিন্তু লুৎফুন্নেসা তাতেও মাথা নত করেনি। সেই সময়কার সামাজিক প্রেক্ষাপটে একজন নারীর এই সাহস ছিল অবিশ্বাস্য। তিনি কেবল একজন বেগম ছিলেন না, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। সিরাজের মৃত্যুর পর লুৎফুন্নেসার সামনে ছিল দীর্ঘ ৩৩ বছরের এক নিঃসঙ্গ পথ। ১৭৫৭ সালে পলাশীর পতনের পর তাকে ঢাকার জিঞ্জেরা প্রাসাদে প্রায় ৭ বছর বন্দী করে রাখা হয়েছিল। কিন্তু ১৭৬৪ সালে তিনি যখন মুর্শিদাবাদে ফেরার অনুমতি পেলেন, তিনি রাজপ্রাসাদের আরামায়েশ বেছে নেননি। তিনি ফিরে গিয়েছিলেন খোশবাগে, যেখানে তার স্বামী তার নবাব চিরনিদ্রায় শুয়েছিলেন। এই খোশবাগ ছিল নবাব আলীবর্দী খাঁর তৈরি করা একটি আনন্দ উদ্যান, কিন্তু লুৎফুন্নেসার জন্য তা হয়ে উঠল এক তপবন। ইতিহাস বলে লুৎফুন্নেসা প্রতিদিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতেন, নিজে হাতে সিরাজের কবর পরিষ্কার করতেন এবং কবরের পাশে বসে পবিত্র কোরআন তিলাওয়াত করতেন। অনেকে হয়তো জানেন না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে মাসিক মাত্র ৬০০ টাকা ভাতা দেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু নবাবের স্ত্রী হিসাবে তার অভিজাত্য ছিল পাহাড়ের মতো অটল। সেই সামান্য অর্থ তিনি কেবল নিজের অন্ন সংস্থানই করেননি, বরং সিরাজের কবরে প্রতিদিন প্রদীপ জ্বালানোর খরচ জোগাতেন। সন্ধ্যা হলেই খোশবাগের সেই নির্জন কবরের পাশে একটি টিম টিম প্রদীপ জ্বলত, যেটি ছিল লুৎফুন্নেসার ভালোবাসার প্রতীক। লুৎফুন্নেসা চাইলেই মির্জাফরের অঢেল সম্পদ গ্রহণ করতে পারতেন, চাইলেই তিনি নতুন জীবন শুরু করতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন খাদেম অর্থাৎ সেবিকার জীবন। কথিত আছে খোশবাগের প্রতিটি ধূলিকণা চিনত এই মহিষী নারীর দীর্ঘশ্বাস। তিনি দীর্ঘ ৩৩ বছর ধরে প্রতি রাতে সিরাজের কবরের পাশে বসে বিড়বিড় করে কথা বলতেন, যেন নবাব শুনতে পাচ্ছেন। ১৭৯০ সাল লুৎফুন্নেসার বয়স হয়েছে, শরীর ভেঙে পড়েছে, কিন্তু তার নিয়মের কোনো ব্যতয় ঘটেনি। সেই বছরেই বাংলার আকাশের আরেকটি তারা খসে পড়ল। লুৎফুন্নেসা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে তার প্রিয়তম স্বামী নবাব সিরাজউদ্দৌলার পায়ের কাছে সমাহিত করা হলো। আজও আপনি যদি মুর্শিদাবাদের খোশবাগে যান, দেখবেন দুটি কবর পাশাপাশি, একটি বাংলার শেষ স্বাধীন নবাবের আর অন্যটি সেই নারীর যিনি ক্ষমতার মোহে অন্ধ না হয়ে ভালোবাসার প্রতি আমৃত্য বিশ্বস্ত ছিলেন। ইতিহাস সিরাজকে হয়তো ব্যর্থ নবাব বলে, কিন্তু লুৎফুন্নেসার ভালোবাসা তাকে অমর করে রেখেছে। পলাশী কেবল এক বিশ্বাসঘাতকতার নাম নয়, পলাশী এক নিঃস্বার্থ প্রেমেরও সাক্ষী। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আর লুৎফুন্নেসার এই ত্যাগের কথা আজ হয়তো অনেকেই ভুলে গেছে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।